নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তো রবিবার বন্ধুরা, কাল থেকে আমাদের যে শেয়ার মার্কেট সেটা স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাবে। তো সামনের সপ্তাহে কোন কোন ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেইগুলোই শেয়ার মার্কেটকে বড় মুভ দিতে পারে, সেইগুলো নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই যে এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে নাকি বাজার পুরো 5 দিনই চলবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এপ্রিল মাস, এটা তো এই সপ্তাহে শেষ হতে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই সপ্তাহতেই আমরা এই যে মে মাস, তার যে প্রথম ট্রেডিং সেশন সেটাও দেখতে পেতাম। এটা কি বার ছিল দেখতে পাচ্ছেন, এই শুক্রবার ছিল। কিন্তু এই 1 মে এদিন কিন্তু মার্কেট বন্ধ থাকছে। কিসের কারণে? এই মহারাষ্ট্র ডে এর কারণে। মানে বাজার সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার খোলা থাকবে এবং তারপরে এই শুক্রবার তো বন্ধ রয়েছে এবং শনি রবিবার টানা 3 দিন কিন্তু মার্কেট এই সপ্তাহের শেষে বন্ধ থাকবে। মাত্র 4 দিনের একটা সপ্তাহ আমরা পাচ্ছি। আর বাজারের মুডমহল কেমন ছিল? এই নিফটি ফিফটি এটা তো 24,000-এর যে লেভেল সেটাকে ভেঙে নিচে নেমে এসেছে। এটা শুধুমাত্র শুক্রবারে নেমেছে। এবং যদি 5 দিনের কথা বলি, এই 5 দিনেও নিফটি ফিফটি 2%-এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 500 পয়েন্টের কাছাকাছি। আর এই বিএসসি সেন্সেক্স এটা শুক্রবার দিন 1000 পয়েন্টের কাছাকাছি পড়েছে এবং 5 দিনে এখানে 2.33% পতন দেখতে পাওয়া গেছে। আর এগুলো ইন্ডিয়ান মার্কেট গেল। আমেরিকার যে মার্কেট রয়েছে, এটা আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট শুক্রবার দিন বন্ধ হয়ে যাওয়ার পরে ওপেন হয় এবং তারপরে ক্লোজ হয়। তো এর যে ইম্প্যাক্ট সেটা সোমবার দিন আমাদের মার্কেটে দেখতে পাওয়া যায়। এই ডাউ জোন্স এখান থেকে কেমন সংকেত আসছে দেখতে পাচ্ছেন, ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। তবে শুরুতে অনেকটা গ্যাপ ডাউন হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন, কিন্তু সেখান থেকে রিকভার করতে করতে 0.16% পড়ে বন্ধ হয়েছে। তবে এরই উল্টো দিকে আমেরিকার যে আইটি ইন্ডেক্স রয়েছে, নাসড্যাক কম্পোসাইট, এখানে দারুণ একটা তেজি ছিল। 1.63%-এর কাছাকাছি তেজি দেখিয়েছিল এই আমেরিকার নাসড্যাক কম্পোসাইট। আর আমাদের গিভ নিফটি এখান থেকে তো খারাপ সংকেত সেরকম ছিল না। গিভ নিফটি দেখতে পাচ্ছেন এই 24,000-এর লেভেলের ওপরেই বন্ধ হয়েছে। কিন্তু এই গিভ নিফটি বন্ধ হয়ে যাওয়ার পরেও এই যে উইকেন্ড রয়েছে, সেখানে অনেক কিছু খবর চলে আসে এবং সেই সমস্ত খবর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু সোমবার দিন আমরা আমাদের মার্কেটে দেখতে পাই। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত ট্রিগার পয়েন্টগুলো যেইগুলো মার্কেটকে মুভ দিতে পারে। প্রথমেই যদি কথা বলি কোয়ার্টার ফোর রেজাল্টের ব্যাপারে, এই উইকেন্ডেই কিছু বড় বড় কোম্পানি তাদের কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সেগুলো সামনে রেখেছে। কিন্তু এই মার্কেট বন্ধ থাকার কারণে তার যে ইম্প্যাক্ট সেটা তো আমরা মার্কেটে দেখতে পাইনি। এদের ইম্প্যাক্ট গুলো আমরা কখন দেখতে পাবো? এই সোমবার দিন মার্কেট খুলতেই দেখতে পাবো। এবং এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের সব থেকে বড় কোম্পানি, এরা শুক্রবার দিন আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে তার যে কোয়ার্টার ফোরের নাম্বার সেটা সামনে রেখেছিল। কেমন এসেছে কোম্পানির নাম্বার? কোম্পানির যদি নেট প্রফিটের কথা বলি, এটা 13% পড়ে গিয়েছে ইয়ার অন ইয়ার। যদিও কোম্পানির রেভিনিউ এটাই 13% বেড়েছে। এই রেভিনিউ বেড়ে গেলেও নেট প্রফিট কেন পড়েছিল? কারণ কোম্পানির যে খরচা সেটা অনেকটা বেড়ে গিয়েছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি 6 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করে দিয়েছে। মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট রয়েছে, এখানে অনেকটা পতন দেখতে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে প্রফিট মার্জিন, এখানেও ডাউনফল দেখতে পাওয়া গেছে। এই 11%-এর অপারেটিং প্রফিট মার্জিন ছিল আগের বছর সেম কোয়ার্টারে, সেইখান থেকে অপারেটিং প্রফিট মার্জিন পড়ে হয়ে গিয়েছে 8%। 300 বেসিস পয়েন্টের পতন দেখতে পাওয়া গেছে। তবে প্রফিট ফ্রন্টেই বলুন বা রেভিনিউ ফ্রন্টেই বলুন, এইগুলো মার্কেটের অনুমানের থেকে কিন্তু ভালো এসেছে। তারপরে আরো একটি কোম্পানি অ্যাক্সিস ব্যাংক, এই কোম্পানির নাম্বারটাও গুরুত্বপূর্ণ। এর যে ইম্প্যাক্ট সেটাও আমরা সোমবার দিন দেখতে পাবো এবং এটাও একটা বড় সাইজের কোম্পানি। এইখানে কেমন নাম্বার কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন, এই ইয়ার অন ইয়ার 5% বেড়েছে। 32,452 কোটি থেকে বেড়ে হয়েছে 34,171 কোটি। এটা কোয়ার্টারলিও বাড়া। এবং এই নেট প্রফিট এটাই 7,509 কোটি থেকে বেড়ে হয়েছে 7,642 কোটি। এটাই ইয়ারলি মাত্র 2% বেড়েছে। কোয়ার্টারলি অনেকটাই বাড়া রয়েছে। আর মার্কেটের অনুমান কেমন ছিল? এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিটটা এসেছে সেটা মার্কেটের যে অনুমান সেটাকে মিট করেছে। আর এই ব্যাংকগুলো যে অ্যাসেট কোয়ালিটি থাকে, মানে এনপিএ, সেইগুলো দেখতে পাচ্ছেন ইমপ্রুভ হয়েছে। অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভস। আর চলুন অনুমানগুলো একবার দেখে নিই ডিটেলসে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নেট ইন্টারেস্ট ইনকাম এটা 4.7% বেড়েছে। বেড়ে কত হয়েছে? 14,457 কোটি। এটা তো আগের থেকে বেড়েছে, কিন্তু মার্কেটের এখানে অনুমান কত ছিল? 14,727 কোটি। অনুমানের থেকে কিছুটা হলো কম এসেছে। এইখানে প্রফিট দেখতে পাচ্ছেন এসেছে 7,071 কোটি। এইখানে মার্কেটের অনুমান কত ছিল? 6,958 কোটি। অনুমানের থেকে এই যে প্রফিট এটা কিছুটা বেশি এসেছে। গ্রস এনপি এটাও দেখতে পাচ্ছেন পড়েছে। 1.40% ছিল এর আগের কোয়ার্টারে, সেখান থেকে পড়ে হয়েছে 1.23%। অনুমান কত ছিল? 1.36% আসবে। অনেকটাই ইমপ্রুভ হয়েছে গ্রস এনপিএ। তারই সঙ্গে সঙ্গে নেট এনপিএ দেখতে পাচ্ছেন আগের কোয়ার্টারের থেকে কমেছে এবং এইখানে যে অনুমান ছিল 0.35% আসবে, তার তুলনায় কিন্তু এই যে নেট এনপিএ এটা একটু বেশি
বেশি। এই যে এনপিএ মানে গ্রস এনপিএ এটা তো কমেছে, কিন্তু এই যে প্রভিশনস মানে কোম্পানি ধরে নিচ্ছে যেই টাকাটা তাদের কাছে ফেরত আসবে না, আলাদাভাবে সাইড করে রেখেছে সেই যে অ্যামাউন্ট এটা বেড়েছে। এই 1359 কোটির প্রভিশনস এটা বেড়ে হয়েছে 3522 কোটি। তো এখানে কিন্তু হেভি সার্জ দেখতে পাওয়া গেছে, এটাকে মার্কেট নেগেটিভলি নিতে পারে। দেখুন মোটামুটি একটা মিক্স নাম্বার রয়েছে, ওপর দিকে এবং নিচের দিকে 4%-এর ক্যাপ রেখে এগোতে পারেন। আর এই দুটো কোম্পানি কেন আলোচনা করলাম, উইকেন্ডে তো আরো অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে। তার কারণটা হচ্ছে এই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এরা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মার্কেটে যে নিফটি রয়েছে তার মধ্যে যে 50টা কোম্পানি রয়েছে তার মধ্যে সেকেন্ড পজিশনে কে রয়েছে এই ওয়েটেজের দিক থেকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এই নিফটি 50-তে রিলায়েন্স এর ওয়েটেজ রয়েছে 8.87%। এবং তারপরে আরো একটা কোম্পানি আলোচনা করলাম, সেটা কি, সেটা হচ্ছে এই অ্যাক্সিস ব্যাংক। তো এই অ্যাক্সিস ব্যাংক এরও একটা ভালো ওয়েটেজ রয়েছে, দেখতে পাচ্ছেন 3.26%। মোটামুটি এই দুটো কোম্পানিতে বড় মুভ এলে সেটা ইন্ডেক্সকেও কিন্তু মুভ দিতে পারে। তারপরে কথা বলবো ইউএস এবং আমেরিকার মধ্যে যে বর্তমানে সিজফায়ার চলছে, নেগোসিয়েশনের ডেটাগুলো সামনে আসছে, সেই সব ব্যাপারে বর্তমানে কেমন কি আপডেট হয়ে রয়েছে। এই আমেরিকার তরফ থেকে দুজন অফিসিয়ালের এই পাকিস্তানে যাওয়ার কথা ছিল এই ইরানের সঙ্গে আলোচনার জন্য, দেখতে পাচ্ছেন ট্রাম্প সেই যে ভিজিট সেটা ক্যান্সেল করে দিয়েছেন। ট্রাম্প ক্যান্সেলস উইটকফ অ্যান্ড কুজনার ট্রিপ টু পাকিস্তান ফর ইরান টক্স। এর আগে শুক্রবার দিন এই হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছিল এই দুজন পাকিস্তানে যাচ্ছেন ইরানের সঙ্গে নেগোসিয়েশনের জন্য। এই ফক্স নিউজের তরফ থেকে এই যে রিপোর্ট এটা সামনে এসেছে, দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প কি বলছেন যে 18 ঘন্টা বিমান যাত্রা করে সময় নষ্ট করতে যাওয়ার কোনো দরকার নেই, সেই জন্য তিনি এই যে সফর সেটা ক্যান্সেল করে দিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন এই যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তিনি পোস্ট করেছেন, আই জাস্ট ক্যান্সেলড দ্য ট্রিপ অফ মাই রিপ্রেজেন্টেটিভস গোয়িং টু ইসলামাবাদ পাকিস্তান টু মিট উইথ দ্য ইরানিয়ান্স। তিনি এই ট্রিপ এটা ক্যান্সেল করিয়েছেন, টু মাচ টাইম ওয়েস্টেড অন ট্রাভেলিং। এই যাত্রার জন্য অনেক সময় নষ্ট হচ্ছে, অনেক কাজেরও ক্ষতি হচ্ছে। তারপরে বলছেন দেয়ার ইজ ট্রিমেন্ডাস ইন ফাইটিং অ্যান্ড কনফিউশনস উইথিন দ্য লিডারশিপ, মানে তাদের যে লিডারশিপ রয়েছে এই ইরানের নেতৃত্ব কথা বলছে, তাদের মধ্যে অনেক বিভ্রান্তি চলছে, অন্তর্দ্বন্দ্ব চলছে। নো বডি নোজ হু ইজ ইন চার্জ ইনক্লুডিং দেম, মানে কেউই জানে না এই ইরানে কারা নেতৃত্ব দিচ্ছে, এমনকি ইরানের লোকেরাও জানে না। তারপরে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমাদের হাতেই বলতে পারেন এই বাজি রয়েছে, এই ইরানের হাতে কিছু নেই। এবং তারপরে এটাও বলে দিয়েছেন ইরান যদি কথা বলতে চায় তাহলে একবার ফোন করলেই হবে। আর এই ইরান তারা তাদের দিক থেকে কি বলছে, ইরান তো আগেই জানিয়ে দিয়েছিল তারাই আমেরিকার সঙ্গে আর মুখোমুখি টেবিলে বসবে না যতক্ষণ না এই আমেরিকা নাভাল ব্লকেটটা সরিয়ে দিচ্ছে। এবং সেই ব্যাপারে ইরান কি করছে, তারা তাদের যে কথাবার্তা সেগুলো সরাসরি কিন্তু আমেরিকার সঙ্গে বলছে না, এই যে পাকিস্তান তাদেরকে জানাচ্ছে এবং পাকিস্তান তারপরে সেই যে কথা সেগুলোই আমেরিকাকে জানাচ্ছে। এবং আমেরিকা বুঝতেও পেরে গিয়েছিল যে পাকিস্তানে গেলেও ইরান তাদের সঙ্গে কথাবার্তায় বসতে রাজি নয়, এবং সেই কারণেই মূলত এই যে দুজন অফিসিয়াল যাচ্ছিলেন পাকিস্তানে সেই যে ট্রিপ সেটা ক্যান্সেল করিয়েছেন। আর ইতিমধ্যে ইরানের ফরেন মিনিস্টার যিনি এই পাকিস্তানে এসেছিলেন তিনি এই শনিবার দিনেই ইউএস এর যে এনভয় রয়েছে তাদের সঙ্গে মিটিং করার আগে এই যে পাকিস্তান সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। অর্থাৎ এই আমেরিকার যে অফিসিয়ালরা এরাই পাকিস্তানে গেলেও শুধু শুধু যাওয়া হতো এবং সেই জন্য এটা ক্যান্সেল হয়েছে। এবং এই সবকিছুর প্রভাব যদি ক্রুড অয়েলে পড়ে যায় সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে বড় মুভ নিয়ে আসতে পারে। তবে এই যে সিজফায়ার সেটা এখনো ভঙ্গ হয়নি, তারই সঙ্গে সঙ্গে নতুন করে অ্যাটাকের কোনো খবরও নেই। যদি ক্রুড অয়েলে বড় মুভ না আসে উপর দিকে তাহলে আমাদের মার্কেটে পতনের যে সম্ভাবনা সেটা কিন্তু এই ইউএস এবং ইরানের তরফ থেকে বর্তমানে নেই। তারপরে এই সপ্তাহে আরো অনেক গুরুত্বপূর্ণ ট্রিগার পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই এফওএমসির মিটিং। আমেরিকার যে সেন্ট্রাল রিজার্ভ ব্যাংক রয়েছে তাদের এই যে পলিসি সেটা এই সপ্তাহতেই সামনে আসতে চলেছে। কবে ডেট রয়েছে দেখতে পাচ্ছেন, এই এপ্রিলের 28 তারিখ থেকে শুরু হচ্ছে এবং 29 তারিখেই তার যে আউটকাম সেটা সামনে চলে আসবে। আর এবারে এই যে এফওএমসি এরা রেট কাট করবে এরকম তো ভাবার কোনো প্রয়োজনই নেই। এই যে আমেরিকার ইনফ্লেশন সেটা ক্রমাগতই বাড়ছে এবং যার কারণে ফেডের চেয়ারম্যান জেরেমি পাওয়েল তিনি কোনোভাবেই এই রেট কাট করবেন না। তবে তিনি রেট কাট না করলেও এনার যে প্রেস কনফারেন্স থাকবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সেখান থেকে যদি এমন কোনো সম্ভাবনা আসে যে পরবর্তীকালে রেট কাট হতে পারে তাহলে বাজার বাড়তে পারে, এবং যদি তিনি হকিস মন্তব্য করে বসেন তাহলে বাজার পড়তে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কথাটাও মনে করিয়ে দিই, এই জেরেমি পাওয়েলজির ওপর ডিওজের তরফ থেকে যে তদন্ত চলছিল এই হোয়াইট হাউসের রিনোভেশনের ব্যাপারটাকে নিয়ে, তো সেই যে তদন্ত সেটাই ডিওজে তারা ড্রপ করে দিয়েছে, মানে নামিয়ে নিয়েছে। এবং এর আগেই জেরেমি পাওয়েল তিনি বলেছিলেন যতক্ষণ না এনার ওপর থেকে এই তদন্তটা শেষ হচ্ছে ততক্ষণ তিনি ফেডের চেয়ারম্যানের পদ ছাড়বেন না। এবং ডোনাল্ড ট্রাম্প একজনকে নমিনেট করেও রেখেছেন, কেভিন ওয়ার্সজি। তো এই ব্যাপারেও এনাকে বিভিন্ন প্রেসের তরফ থেকে কোশ্চেন করা হবে যে তিনি কি এই পদে থাকবেন নাকি এই পদ থেকে সরে দাঁড়াবেন। তো সেই ব্যাপারে এনার যে মন্তব্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে। এই জেরেমি পাওয়েল তিনি যদি পদ ছাড়েন তাহলে কিন্তু মার্কেট সেলিব্রেট করতে পারে। তারই সঙ্গে সঙ্গে এই সপ্তাহতেই এই যে এপ্রিলের 29 তারিখ এটা পড়ছে, কি জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের কথা বলি, এই ফেজ 1 এর যে ইলেকশন সেটা তো আমরা দেখতে পেয়েছি, এখনো ফেজ 2 এর যে ইলেকশন সেটা বাকি রয়েছে।
তো এটা কবে রয়েছে? এই 29শে এপ্রিল, অর্থাৎ এই বুধবার দিনে রয়েছে। তো এই ইলেকশনের সেকেন্ড ফেজ রয়েছে। এটাই মার্কেটের উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, কারণ এই সেকেন্ড ফেজের ইলেকশন শেষ হওয়ার পরেই সন্ধ্যের দিক থেকে কি হবে, এই যে এক্সিট পোল সেগুলো সামনে আসতে থাকবে, আর এই মার্কেট এক্সিট পোলের যে ডেটা সেটার উপর রিয়াকশন দেখায়। দেখুন, আমি কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম এইসব নিয়ে কোনো আলোচনাই করছি না, শুধুমাত্র একটা কথাই বলতে চাই, এই এক্সিট পোলে যদি এরকম তথ্য সামনে আসছে যে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গলে সরকার করতে পারে, তাহলে মার্কেটে তেজি আসতে পারে। আবার যদি এরকম রিপোর্ট সামনে আসে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে সেই দল এই ওয়েস্ট বেঙ্গলে সরকার করতে পারবে না, তাহলে মার্কেটে কিন্তু খারাপ রিয়াকশন দেখা যেতে পারে। এবং এটাই পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই যে পশ্চিমবঙ্গ রয়েছে এখানে অনেক সিট সংখ্যা রয়েছে, 294খানা সিট রয়েছে। তবে এই এক্সিট পোলটাই সব নয়, এই যে ফাইনাল রেজাল্ট রয়েছে এই মানে 4th মে, সেদিন কিন্তু এর যে ইম্প্যাক্ট সেটা মার্কেটে দেখা যেতে পারে। তারপরে এফআইআই এবং ডিআই এর ডেটা। এই এফআইআই এরা তো এই সপ্তাহে লাগাতার বিক্রি করেই গেছে, দেখতে পাচ্ছেন 1000 কোটি, তারপরে প্রায় 2000 কোটি, 2000 কোটির ওপরে 3200 কোটি, 8827 কোটি। সেখানে এই যে ডিআইআই এরা কিন্তু এত পরিমাণে শেয়ার কিনতে পারেনি, একদিন তো এফআইআই এবং ডিআইআই এরা দুজনেই একসঙ্গে বিক্রি করে দিয়েছিল। এই এফআইআই এর ফিরে আসাটা ভারতীয় মার্কেটের তেজির জন্য কিন্তু একটা বড় ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করবে, কিন্তু বর্তমানে এই যে এফআইআই দের মুড এটা কিন্তু বিক্রির দিকেই দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে কোয়ার্টার পর রেজাল্টের সিজন চলছে, বহু বড় বড় কোম্পানি সামনের সপ্তাহে তাদের যে নাম্বার সেগুলো পেশ করবে। তাও যদি কিছু কোম্পানি সামনে রাখি, দেখতে পাচ্ছেন এই কোল ইন্ডিয়া, তারপরে এই ইটার্নাল, বাজাজ ফাইন্যান্স, ওয়ারে এনার্জিস, ডিমার্ট, হাল, জিআরএসি এদের নাম দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে এই বরুণ বেভারেজ দেখতে পাচ্ছেন, মারুতি সুজুকি ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, আদানি টোটাল গ্যাস, তারপরে এই বন্ধন ব্যাংক রয়েছে, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস, এরকম কোম্পানিগুলো নাম্বার পেশ করবে। তো এখানে নাম্বারগুলো সামনে রাখছি, দেখে নিতে পারেন। এই এপ্রিলের 27-এ এই কোম্পানিগুলো সব নাম্বার পেশ করছে। এই ভিডিওটা পজ করে এই যে নাম্বারগুলো এগুলো পড়ে নিতে পারেন। তারপরে এই এপ্রিলের 28-এ দেখুন অনেক কোম্পানির নাম রয়েছে। তারপরে এপ্রিলের 29-এ এই আদানি পাওয়ার, বাজাজ ফাইন্যান্স, তার সঙ্গে সঙ্গে আরো অনেক বড় বড় কোম্পানি রয়েছে। তারপরে এপ্রিলের 30-এ এসিসি, আদানি পোর্টস, এরকম বহু কোম্পানি রয়েছে। তারপরে এই মে মাসের 1 তারিখে এবং এই 2 তারিখেও কিছু কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। আর যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, বর্তমানে দেখতেই পাচ্ছেন বাজারের যে পরিস্থিতি সেটা খুব একটা ভালো নয়, এবং এরকম পরিস্থিতিতে কোনো গ্রুপই চায় না, কোনো কোম্পানি চায় না তাদের আইপিও বাজারে নিয়ে আসতে। তো এই সপ্তাহে এখনো পর্যন্ত যা খবর রয়েছে কোনো আইপিও কিন্তু আসছে না। এছাড়াও আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ডেটা আসবে, যেমন এই ইউএস এর জিডিপির ডেটা, এটা আমরা এই সপ্তাহতেই দেখতে পাবো। কবে রয়েছে? এই এপ্রিলের 30 তারিখে এই যে জিডিপির ডেটা এটা সামনে আসতে চলেছে। এর আগে এই যে জিডিপি এটা তো অনেকটা কমে গিয়েছিল, দেখতে পাচ্ছেন সব লাল নিশানে চলে গিয়েছিল, 1.4%, 0.7%, তারপরে 0.5%। এইগুলো দেখতে পাচ্ছেন সবই এই অনুমানের তুলনায় কম কিন্তু ছিল। আর এবারে মার্কেট অনুমান করে চলছে এই যে জিডিপি এটা একটু বাড়তে পারে, এই 2.2% আসতে পারে। এই এপ্রিলের 30 তারিখেই বোঝা যাবে অ্যাকচুয়ালি জিডিপির গ্রোথ এটা কত আসছে। তবে এই ডেটাটা এবারে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি না। কেন বলছি? কারণ এই এপ্রিলের 30 তারিখে ডেটা আসার আগেই ফেডের যে মিটিং সেটা কমপ্লিট হয়ে যাবে। তারই সঙ্গে সঙ্গে প্রতি বৃহস্পতিবার এই যে জবলেস ক্লেমেন্ট ডেটা আসে এটা দেখাও গুরুত্বপূর্ণ। এরপরে কথা বলবো আইটি সেক্টরের ব্যাপারে। আইটি সেক্টর তো এমনিই বাজারকে প্রেসারে রেখেছে, দেখতে পাচ্ছেন এই শুক্রবার দিন এই গোটা আইটি সেক্টর 5.29% পড়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং যদি এক সপ্তাহে দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি সেক্টর এটা কিন্তু 31,000-এর উপরে চলছিল, এই এক সপ্তাহে আইটি সেক্টর 10.34% পড়ে গিয়েছে। মূলত অনেক আইটি কোম্পানিগুলো যারা তাদের নাম্বার পেশ করেছে, বড় বড় যে কোম্পানিগুলোর কথা বলছি, এই যেমন ইনফোসিস রয়েছে, তারপরে এই সেলটেক, মূলত এদের গাইডেন্সের কারণে এই যে ইন্ডেক্স এখানে এত বেশি পতন দেখতে পাওয়া গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই আইটি সেক্টরের প্রেসার বাড়াতে পারে এরকম কিছু খবরও সামনে আসছে। আর এই আইটি সেক্টর এটা ভারতীয় মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ। নিফটিতে সেকেন্ড ওয়েটেজ এই নিফটি আইটিডি রয়েছে। কি খবর সামনে আসছে? এই আমেরিকা যে H1B ভিসা দেয় সেই নিয়ে কিছু নেগেটিভ তথ্য কিন্তু সামনে আসছে। কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ট্রাম্প কিছুদিন আগেই এই যে H1B ভিসা এই সংক্রান্ত বিভিন্ন যে রেস্ট্রিকশন সেগুলো নিয়ে আসার কথা বলেছিল। তো দেখতে পাচ্ছেন সেই সংক্রান্ত যে বিল সেটা ইউএস এর কংগ্রেস, তো এই কংগ্রেস মানে কোনো পার্টি নয়, এটা পার্লামেন্ট, তো সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিসের ব্যাপারে? দেখতে পাচ্ছেন টু পজ ভিসা প্রোগ্রাম ফর 3 ইয়ার্স, মানে 3 বছরের জন্য এই H1B ভিসার যে প্রোগ্রাম সেটা বন্ধ রাখার পরিকল্পনা এই আমেরিকা করছে। এখন তো এটা পাস হয়ে যায়নি, তবে এই পার্লামেন্ট থেকে পাস হয়ে গেলে এটা কিন্তু আইটি কোম্পানিগুলোর যে রেভিনিউ প্রফিট রয়েছে এখানে খারাপ ইম্প্যাক্ট ফেলতে পারে। আর এই H1B ভিসা এটা তো শুধুমাত্র ইন্ডিয়া নেয় না, আরো অন্যান্য দেশ নিয়ে থাকে। তাহলে ইন্ডিয়াতেই কেন এত বেশি প্রেসার পড়বে? কারণটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই 2024-এরই কথা বলছি, ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে সারা পৃথিবীর যত মানুষ এই H1B ভিসা নিয়েছিল তার মধ্যে দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়া এরা একাই নিয়েছিল 71%, তারপরে চায়না রয়েছে 11%, তারপরে ফিলিপাইন্স এরা রয়েছে 1.3%, কানাডা 1%, সাউথ কোরিয়া 1%। মানে কি বুঝতে পারছেন?
সবথেকে বেশি H-1B ভিসা সেটা কিন্তু এই ভারতীয়রাই নিয়ে থাকে এবং এই ভারতীয়রা যে H-1B ভিসা নেয় মানে ভারতীয়রা নয়, সারা পৃথিবীর মানুষ এই যে আমেরিকাতে যায় তো সেখানে গিয়ে কি কাজ করে থাকে। যদি কর্মসংস্থানের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ মানুষই এই টেকনোলজি এবং আইটি সার্ভিস এই সেক্টরগুলোতে কাজ করে থাকে। যেমন দেখতে পাচ্ছেন এই গুগল, মাইক্রোসফট, মেটা, তারপরে টাটা কনসালটেন্সি সার্ভিস, এটা ইন্ডিয়ান কোম্পানি, কগনিজেন্ট এগুলোতে কাজ করে থাকে। এই H-1B ভিসা এটা 3 বছরের জন্য বন্ধ হতে পারে। এই খবরটা কিন্তু আইটি সেক্টরের জন্য একটা বড় নেগেটিভ খবর। এরপরে চলুন দেখে নিই ডলার ভার্সেস INR। এই আরবিআই এর কিছু পদক্ষেপের পরে এই যে ইন্ডিয়ান রুপি এটা তো অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিল, এই 92 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সেখান থেকে দেখতে পাচ্ছেন আবার আস্তে আস্তে এই 95 এ যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। মানে যখন আরবিআই কিছু পদক্ষেপ নিচ্ছে তখনই এই রুপি শক্তিশালী হচ্ছে, তারপরে আবার এটা দুর্বল হয়ে যাচ্ছে। মানে এই যে ইন্ডিয়ান রুপি এখানে যে দুর্বলতা সেটা স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে। আরবিআই যদি কোনোভাবে কোনো পদক্ষেপ না নিত তাহলে তো এতদিনে ইন্ডিয়ান রুপি এটাই 100-কেও টাচ করে যেত। আর এই ডলার ইন্ডেক্স এটা এখন এই 98.5 এর কাছাকাছি রয়েছে। যতক্ষণ 100 নিচে থাকে ততক্ষণই এই ভারতীয় মার্কেটের জন্য কিছুটা পজিটিভ। আর এই গোল্ড সিলভার কি বলছে? গোল্ড 1,53,000-এর কিছুটা উপরে রয়েছে এবং এই সিলভার এটাই 2.5 লাখের কিছুটা নিচে রয়েছে। আর এই ক্রিপ্টো মার্কেট এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে? ক্রিপ্টো মার্কেটও ফ্ল্যাটিশ টাইপে ট্রেড করছে, একটা নির্দিষ্ট রেঞ্জেই ঘোরাফেরা করছে। এই বিটকয়েন $77,336 ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম রয়েছে এটাই $2,311 ট্রেড করছে। কিছুদিন আগে এই ইথেরিয়াম এটাই 2000 এর নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে একটা ভালো রিকভারি কিন্তু এসেছে। আর ভিডিও শেষে যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি, দেখুন নিচের দিকেই 23,800 এটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল। 23,800-কে ভেঙে গেলে 23,600-কেও খুব তাড়াতাড়ি টাচ করতে পারে এবং ওপর দিকে যে বড় তেজি আসবে সেটা আসার সম্ভাবনা খুবই কম রয়েছে, যদি না এই ইরান এবং আমেরিকার তরফ থেকে খুব বড় কোনো পজিটিভ খবর আসে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, কোনো একটা ডিল হয়ে গেছে। যতক্ষণ না এরকম খবর সামনে আসছে ততক্ষণ কিন্তু এই 24,300 যে লেভেলটা সেটা ভাঙা খুবই কষ্টকর হবে এবং 24,300 লেভেলটাকে ভাঙতে পারলে 24,500 পর্যন্ত নিফটি ফিফটি যেতে পারে। আর যতক্ষণ না 24,500-কে নিফটি ফিফটি ভাঙছে ততক্ষণ কিন্তু এই বাজারে বুলিশ না হয় ভালো হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।